আমেরিকার কেটাঙ্কি অঙ্গরাজ্যের লুইসভিল শহরের উপকণ্ঠে একটি পাহাড়। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে শত বছরেরও পুরনো একটি বিশাল ভবন। ভাঙা জানলা, অন্ধকার করিডর, দীর্ঘ নীরবতা, আর সেই নীরবতার মাঝেই যেন লুকিয়ে আছে অসংখ্য না বলা গল্প। এবং এটাই হলো ওয়েভারলি হিল স্যানাটোরিয়াম, একটি হসপিটাল যেখানে একসময় হাজার হাজার মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আজ বহু মানুষ দাবি করেন রাত নামলে এই হসপিটালের ভেতরে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। কেউ বলেন খালি করিডরে পায়ের শব্দ শোনা যায়, আবার কেউ বলে একটি ছোট্ট শিশুর হাসি ভেসে আসে, আবার কেউ দাবি করেন অন্ধকারে হঠাৎ দেখা যায় মানুষের মতো ছায়া মূর্তি। অনেক প্যারানর্মাল ইনভেস্টিগেটর এখানে এসে ইএমএফ মিটার, স্পিড বক্স এবং ইভিএফ রেকর্ডার ব্যবহার করে অস্বাভাবিক কিছু রেকর্ড করার দাবি করেছেন। কিন্তু প্রশ্ন হলো, এসব কি সত্যি অতিপ্রাকৃত কোনো ঘটনার প্রমাণ, নাকি শত বছরের মৃত্যু, যন্ত্রণা এবং মানুষের কল্পনা মিলেই তৈরি করেছে এই ভয়ঙ্কর কিংবদন্তি? সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে ওয়েভারলি হিলসকে পৃথিবীর সবচেয়ে ভুতুড়ে হসপিটালগুলোর মধ্যে একটি বলা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা শুধু এক ভয়ের গল্প শুনবো না, আমরা ফিরে যাবো এক শতাব্দীর আগের আমেরিকায়, যখন যক্ষা রোগটি ছিল মৃত্যুর আরেক নাম, এবং জানবো কেন এই হসপিটাল তৈরি করা হয়েছিল। আজ থেকে প্রায় 100 বছর আগে মানুষ সবচেয়ে বেশি ভয় পেত কোনো ভূতকে নয়, বরং এমন একটি রোগকে যার নাম শুনলেই অনেক পরিবার আশা ছেড়ে দিত। সেই রোগটির নাম হলো যক্ষা বা টিউবারকিউলোসিস। আজকের দিনে যক্ষার চিকিৎসা সম্ভব, কিন্তু বিংশ শতাব্দীর শুরুতে পরিস্থিতি ছিল সম্পূর্ণ আলাদা। তখনও অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হয়নি, ফলে কেউ একবার যক্ষায় আক্রান্ত হলে তাকে বাঁচানো চিকিৎসকদের জন্য অত্যন্ত কঠিন ছিল। এই রোগ ধীরে ধীরে মানুষের ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করত। রোগীরা দিনের পর দিন কাশতো, জ্বর হতো, ওজন কমে যেত, আর অনেক সময় কাশির সঙ্গে রক্তও বেরিয়ে আসতো। শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তো। সেই সময় যক্ষাকে বলা হতো দি হোয়াইট প্লেগ, কারণ রোগীদের শরীর এতটাই ফ্যাকাশে এবং দুর্বল হয়ে যেত যে দেখে তাদের মনে হতো জীবনের সমস্ত রং যেন হারিয়ে গেছে। শুধু আমেরিকাতেই নয়, প্রতি বছর হাজার হাজার মানুষ এই রোগে মারা যাচ্ছিল, কিন্তু চিকিৎসা ছিল অত্যন্ত সীমিত। তখনকার চিকিৎসকদের বিশ্বাস ছিল পরিষ্কার বাতাস, রোদ এবং বিশ্রাম এবং পুষ্টিকর খাবারই রোগীদের সুস্থ হওয়ার সবচেয়ে বড় আশা। সেই সময় এটাই ছিল চিকিৎসা বিজ্ঞানের অন্যতম গ্রহণযোগ্য পদ্ধতি। এই বিশ্বাস থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন পাহাড়ি এবং খোলা পরিবেশে তৈরি হতে শুরু করে বিশেষ ধরনের চিকিৎসা কেন্দ্র। এসব হসপিটালগুলি সাধারণ হসপিটালের মতো ছিল না। এগুলি এমন জায়গায় তৈরি করা হতো যেখানে পর্যাপ্ত সূর্যালোক, বিশুদ্ধ বাতাস এবং শান্ত পরিবেশ পাওয়া যায়। রোগীর শরীর যেন প্রকৃতির সাহায্যে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে পারে। এবং ঠিক এমন সময় কেটাঙ্কির অঙ্গরাজ্যে লুইসভিল শহরেও যক্ষা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। চিকিৎসক এবং প্রশাসন বুঝতে পারল সাধারণ হসপিটাল দিয়ে পরিস্থিতি সামলানো সম্ভব নয়। কিন্তু সেই সব উত্তর খুঁজতে গিয়ে তাদের নজর পড়ে শহরের বাইরে একটি উঁচু পাহাড়ি জায়গায়। চারিদিকে গাছপালা, খোলা বাতাস এবং শহরের দূষণ থেকে অনেক দূরে। চিকিৎসকদের কাছে এটি ছিল আদর্শ স্থান। 20 শতকের শুরু। কেটাঙ্কি লুইসভিল শহরে যক্ষা তখন ভয়াবহ রূপ নিয়েছে। 1910 সালে এখানে প্রথম হাসপাতাল ভবন নির্মিত হয়, তবে এটি আজকের দিনের মতো বিশাল ভবনের মতো ছিল না। মাত্র কয়েক ডজন রোগীর চিকিৎসার ব্যবস্থা ছিল সেখানে। শুরুর দিকে চিকিৎসকরা আশা করেছিলেন বিশুদ্ধ বাতাস, পর্যাপ্ত বিশ্রাম এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরবে, কিন্তু বাস্তবতা ছিল অনেক কঠিন। অল্প কয়েক বছরের মধ্যেই রোগীর সংখ্যা এত দ্রুত বাড়তে থাকে যে প্রথম ভবনটিতে আর কোনো জায়গা ছিল না। ওয়ার্ডগুলো রোগীতে পূর্ণ হয়ে যেত। নতুন রোগীদের জায়গা দেওয়া খুবই কঠিন হয়ে পড়ে। তখন প্রশাসন একটি বড় সিদ্ধান্ত নেয়, একটি সম্পূর্ণ নতুন, আধুনিক এবং অনেক বড় হসপিটাল নির্মাণ করা হবে। দীর্ঘ পরিকল্পনা এবং নির্মাণ কার্যের পর 1926 সালে উদ্বোধন করা হয় নতুন ওয়েভারলি হিল স্যানাটোরিয়াম। সেই সময় এটি যুক্তরাষ্ট্রের অন্যতম আধুনিক যক্ষা হসপিটাল হিসেবে পরিচিতি পায়। 5 তলা বিশাল ভবন, শত শত রোগীদের জন্য কক্ষ, দীর্ঘ খোলা বারান্দা যাতে রোগীরা ঘন্টার পর ঘন্টা বিশুদ্ধ বাতাসে থাকতে পারে, বড় রান্নাঘর, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, এক্স-রে সুবিধা এবং নার্স ও ডক্টরদের থাকার আলাদা আলাদা অংশ। এমনকি হসপিটালে নিজস্ব পানীয় জল এবং বিদ্যুতেরও ব্যবস্থা ছিল। আজকের চোখে হসপিটালটি পুরনো মনে হলেও সেই সময় এটি ছিল চিকিৎসা বিজ্ঞানের একটি উল্লেখযোগ্য স্থাপত্য। চিকিৎসক, নার্স এবং কর্মীরা দিনরাত কাজ করতেন। তাদের লক্ষ্য ছিল একটাই, যত বেশি সম্ভব মানুষকে বাঁচানো। কিন্তু তখন একটি বড় সমস্যা রয়ে গিয়েছিল। রোগের বিরুদ্ধে লড়াই করার মতো কার্যকর ওষুধ তখনও আবিষ্কৃত হয়নি। ডক্টরদের হাতে ছিল সীমিত চিকিৎসা, আর রোগীদের হাতে ছিল শুধু অপেক্ষা, শুধু সুস্থ হয়ে বাড়ি ফেরার অথবা শেষ নিঃশ্বাস ত্যাগ করার। ওয়েভারলি হিলস হসপিটাল তৈরি হয়েছিল জীবন বাঁচানোর উদ্দেশ্যে, কিন্তু খুব দ্রুত এটি এমন এক জায়গায় পরিণত হয় যেখানে প্রতিদিন মৃত্যু ছিল নিত্য সঙ্গী। যক্ষা রোগীদের পাঠানো হতো ওয়েভারলি হিল স্যানাটোরিয়ামে।
কেউ থাকতেন কয়েক মাস, আবার কেউ থাকতেন কয়েক বছর। নার্সরা প্রত্যেক রোগীদের শরীরের তাপমাত্রা, শ্বাস নিঃশ্বাস এবং শরীরের পালস পরীক্ষা করতেন। সেই সময় চিকিৎসকদের বিশ্বাস ছিল বিশুদ্ধ বাতাস এবং সূর্যের আলো ফুসফুসকে সুস্থ করতে সাহায্য করে। এই চিকিৎসা পদ্ধতির নাম ছিল ফ্রেশ এয়ার থেরাপি। গ্রীষ্ম হোক কিংবা তুষারপাতের শীত, রোগীদের ঘন্টার পর ঘন্টা বারান্দায় শুয়ে থাকতে হতো। শীতকালে তাদের মোটা কম্বল দিয়ে ঢেকে রাখা হতো, কিন্তু জানলা প্রায় সবসময় খোলাই থাকতো, কারণ চিকিৎসকদের বিশ্বাস ছিল ঘরের বন্ধ বাতাসের চেয়ে বাইরের ঠান্ডা পরিষ্কার বাতাসই অনেক বেশি উপকারী। এর পাশাপাশি ছিল সান থেরাপি। রোগীদের শরীরে সূর্যের আলো লাগানোর চেষ্টা করা হতো, কারণ তখন ধারণা করা হতো সূর্যের আলো রোগ প্রতিরোধে সহায়তা করতে পারে। তবে সব চিকিৎসা আরামদায়ক ছিল না, যেমন আর্টিফিশিয়াল নিউমোথোরাক্স। এই পদ্ধতিতে রোগীদের ফুসফুসে একটি অংশকে ইচ্ছাকৃতভাবে অস্থায়ীভাবে নিষ্ক্রিয় করার চেষ্টা করা হতো। চিকিৎসকদের ধারণা ছিল এতে আক্রান্ত অংশ বিশ্রাম পাবে এবং সুস্থ হওয়ার সুযোগ বাড়বে। এবং আরো কিছু ক্ষেত্রে ব্যবহার করা হতো থোরাকোপ্লাস্টি। এই অস্ত্রোপচারে রোগীদের কয়েকটি পাঁজরের হাড় অপসারণ করা হতো, কিন্তু তখন এগুলোই ছিল রোগীদের বাঁচানোর শেষ চেষ্টা। তবু এভারলি হিলস শুধুমাত্র চিকিৎসার জায়গা ছিল না, এটি ছিল শত শত মানুষদের অস্থায়ী বাড়ি। এখানে বই পড়ার ব্যবস্থা ছিল, সঙ্গীত পরিবেশন করা হতো, শিশু রোগীদের জন্য খেলাধুলার আয়োজন থাকতো, বড়দিনে সাজানো হতো ক্রিসমাস ট্রি। উৎসবের দিনগুলোতে ছোট ছোট অনুষ্ঠান হতো, কারণ চিকিৎসকরা জানতেন শুধু শরীর নয়, মানুষের মনকেও বাঁচিয়ে রাখা দরকার। এইভাবেই চলছিল জীবন আর মৃত্যুর এক অন্তহীন চক্র। কিন্তু অনেক সময় সব চেষ্টা ব্যর্থ হয়ে যেত। ওয়েভারলি হিলস ধীরে ধীরে এমন এক হসপিটালে পরিণত হলো যেখানে মৃত্যু ছিল প্রতিদিনের বাস্তবতা। আজ যখন মৃত্যুর সংখ্যা দিনের পর দিন বাড়তে লাগলো, তখন হসপিটাল কর্তৃপক্ষকে নিতে হলো আরেকটি অদ্ভুত সিদ্ধান্ত। একটি দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গ তৈরি করা হলো, যেটি পরে পরিচিত হয়েছিল বডি চুট বা ডেথ টানেল নামে। প্রায় 500 ফুটেরও বেশি দীর্ঘ সংকীর্ণ একটি পথ পাহাড়ের চূড়ায় থাকা হসপিটালকে নিচের রাস্তার সঙ্গে যুক্ত করে রেখেছে। চারপাশে কংক্রিটের দেওয়াল, মৃদু আলো এবং নিরাপত্তা এবং এক অদ্ভুত শীতল অনুভূতি। সুড়ঙ্গটির ভেতরে একটি রেল সদৃশ্য ব্যবস্থা এবং পরে একটি বৈদ্যুতিক লিফটের সাহায্যে খাবার, জ্বালানি, কাপড় এবং চিকিৎসা সরঞ্জামের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র পাহাড়ের নিচ থেকে ওপরে আনা হতো। হসপিটালের কর্মীরাও এই পথই ব্যবহার করতেন, যাতে মূল প্রবেশপথে ভিড় না হয়। তবে এখানেই শেষ নয়। অনেক ইতিহাসবিদদের মতে কিছু ক্ষেত্রে এই সুড়ঙ্গ ব্যবহার করে মৃতদেহকেও নিচে নেওয়া হতো, কারণ সে সময় যক্ষ্মায় মৃত্যুর সংখ্যা ছিল অনেকটাই বেশি। হসপিটালের সামনের অংশ দিয়ে বারবার মৃতদেহ নিয়ে যাওয়া হলে জীবিত রোগীদের মানসিক অবস্থার ওপর তার নেতিবাচক প্রভাব পড়তে পারে, আর তাই অপেক্ষাকৃত নিরিবিলি ভাবে এই পথ ব্যবহার করা হতো বলে ধারণা করা হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সুড়ঙ্গকে ঘিরেই জন্ম হয়েছে অসংখ্য ভৌতিক গল্প। অনেক দর্শনার্থী দাবি করেছেন এখানে হাঁটার সময় তারা কারো পদশব্দ শুনেছে, আবার কেউ অনুভব করেছেন যেন অদৃশ্য কোনো কিছু তাদের অনুসরণ করছে। প্যারানর্মাল ইনভেস্টিগেশনে অংশ নেওয়া কিছু দল দাবি করেছেন এখানে তারা অস্বাভাবিক শব্দ এবং কণ্ঠস্বর রেকর্ড করেছে। তবে এসব দাবির বৈজ্ঞানিক সত্যতা এখনো নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। কিন্তু বডি চুট বা ডেথ টানেল সবচেয়ে আলোচিত রহস্য নয়। হসপিটালে আরেকটি নির্দিষ্ট কক্ষ রয়েছে, রুম নাম্বার 502। এই রুমটিকে নিয়ে বহু বছর ধরে নানা রকমের কিংবদন্তি ছড়িয়ে আছে। এই কক্ষে আজও নাকি 2 নার্সের আত্মা ঘুরে বেড়ায়। প্রথম কিংবদন্তি অনুযায়ী সবচেয়ে পরিচিত গল্পটি শুরু হয় 1928 সালকে ঘিরে। প্রচলিত কাহিনী অনুযায়ী রুম নাম্বার 502-তে একদিন একটি কর্মরত নার্স তরুণীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। গল্পের বিভিন্ন সংস্করণে বলা হয় তিনি নাকি অবিবাহিত ছিলেন, তবু মৃত্যুর সময় তিনি ছিলেন গর্ভবতী। কেউ বলেন সামাজিক লজ্জা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছিলেন, আবার কেউ বলেন অতিরিক্ত মানসিক চাপই তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। এবং এরপর আসি দ্বিতীয় কিংবদন্তিতে। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যায় আরেকজন নার্স নাকি সেই কক্ষেই কাজ করতেন। একদিন তিনি হঠাৎই হসপিটালের জানলা থেকে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। কেউ বলেন তার মানসিক অবস্থা ভেঙে পড়েছিল, আবার কেউ বলেন ব্যক্তিগত জীবনে ছিল তার সংকটের এই কারণ। আবার অনেক ক্ষেত্রে জানা যায় তিনি নাকি একজন যক্ষ্মা পেশেন্টের প্রেমে পড়েছিলেন। কিন্তু এই ঘটনাটির ক্ষেত্রেও আগের মতোই কোনো ঐতিহাসিক প্রমাণ বা তথ্য পাওয়া যায়নি। অনেক গবেষকদের মতে দুটি আলাদা গল্প সময়ের সঙ্গে মিশে একটি বড় কিংবদন্তিতে পরিণত হয়েছে। এমন একটি হসপিটাল যেখানে বছরের পর বছর মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছে, যেখানে ডাক্তার, নার্স এবং কর্মীরা প্রতিদিন মানুষের চাপের মধ্যে কাজ করতেন, সেখানে এসব নানা রকম গল্প তৈরি হওয়া অস্বাভাবিক কিছু নয়। হসপিটাল বন্ধ হয়ে যাওয়ার পর যখন ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে, তখন সেসব গল্পগুলো আরো রহস্যময় রূপ নিতে শুরু করে। আজও অনেক দর্শনার্থী দাবি করেছেন 502 রুমে ঢুকলেই হঠাৎ তাপমাত্রা কমে যায়। কেউ অনুভব করে যেন কোনো অদৃশ্য কিছু একটা তাদের পাশে দাঁড়িয়ে আছে। আবার কেউ বলেন তারা নাকি একটি নারীর কান্নার শব্দ পেয়েছে। কিন্তু এভারেলি হিলসের রহস্য এখানেই শেষ নয়।
হসপিটালটি বন্ধ হয়ে যাওয়ার পর এই ভবনটি যখন পুরোপুরি নীরব হয়ে পড়ে, তখনই ঘটে আরেকটি অধ্যায়, যে অধ্যায়টি ওয়েভারলি হিলসকে ধীরে ধীরে বিশ্ব জুড়ে একটি ভুতুড়ে হসপিটাল হিসেবে পরিচিত করে তুলবে। প্রায় অর্ধ শতাব্দী ধরে ওয়েভারলি হিলস স্যানাটোরিয়াম ছিল হাজার হাজার যক্ষা রোগীদের শেষ আশ্রয়, কিন্তু চিকিৎসা বিজ্ঞান কখনো থেমে থাকেনি। 1443 সালে চিকিৎসা বিজ্ঞানের এক যুগান্তকারী পরিবর্তন আসে। যক্ষার বিরুদ্ধে একটি কার্যকর অ্যান্টিবায়োটিক স্ট্রেপ্টোমাইসিন ব্যবহার হতে শুরু করে। পরবর্তী কয়েক শতাব্দী ধরে আরো নতুন নতুন ওষুধ আবিষ্কৃত হয়। ধীরে ধীরে যক্ষা রোগটি আর আগের মতো প্রাণঘাতী রোগ রইল না। রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরতে শুরু করলেন। হসপিটালে রোগীর সংখ্যা দ্রুত কমতে শুরু করলো। অবশেষে 1961 সালে ওয়েভারলি হিল স্যানাটোরিয়ামকে যক্ষা হসপিটাল হিসাবে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়। কিছুদিন পর এটি আবার নতুনভাবে চালু করা হয়। এবার এটি যক্ষা হসপিটাল নয়, বরং দীর্ঘমেয়াদী পরিচর্যার জন্য একটি বৃদ্ধ আশ্রম হিসাবে পরিচিত হয়। এখানে বয়স্ক এবং শারীরিক মানুষদের রাখা হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানকে ঘিরে নানা রকমের অভিযোগ উঠতে শুরু করে। কিছু প্রতিবেদনে অবহেলা, অপ্রতুল সেবা এবং দুর্বল ব্যবস্থাপনার কথা উল্লেখ আছে। শেষ পর্যন্ত 1981 সালে এই প্রতিষ্ঠানও স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। বছরের পর বছর ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। ভাঙা জানলা দিয়ে বাতাস ঢুকতো, ছাদের বিভিন্ন অংশ ক্ষত হতে শুরু করে, আগাছা গাছপালা পুরো বিল্ডিংটি দখল করে নেয়। এবং এই সময় থেকেই স্থানীয়দের মধ্যে নানা রকম গল্প ছড়িয়ে পড়তে শুরু করে। কেউ বলতেন রাতের বেলা ভবনের ভেতরে আলো জ্বলতে দেখা যায়, আবার কেউ দাবি করেন রাতের বেলা খালি করিডর থেকে ভেসে আসে অদ্ভুত কান্নার শব্দ। তবে একটি বিষয় সত্য, ভবনটি যত পরিত্যক্ত হতে থাকলো ততই মানুষের কৌতূহল বাড়তে লাগলো। নানা রকমের ফটোগ্রাফাররা আসতে শুরু করলো। এরপর আসলেন প্যারানর্মাল ইনভেস্টিগেটররা। তারা অনেকেই দাবি করলেন ভবনে এমন কিছু একটা ঘটেছে যা সাধারণ ব্যাখ্যায় বোঝানো যায় না। ওয়েভারলি হিলসে তদন্তকারীদের সবচেয়ে আলোচিত দাবিগুলোর মধ্যে একটি হলো শ্যাডো পিপল। অনেকেই দাবি করেছেন করিডোরের শেষ প্রান্তে মানুষের মতো একটি কালো ছায়া হাঁটতে দেখা যায়। আবার অনেকেই বলেছেন শিশুদের ওয়ার্ডের কাছাকাছি গেলে একটি ছোট্ট ছেলের উপস্থিতি টের পাওয়া যায়। স্থানীয় কিংবদন্তিতে সেই ছেলেটির নাম হলো টিমি। কথিত আছে একটি ছোট্ট বল গড়িয়ে দিলে সেটি নাকি নিজে থেকেই আবার ফিরে আসে। তবে এইসব দাবি নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। আর এই কারণেই ওয়েভারলি হিলসকে ঘিরে বিতর্ক আজও শেষ হয়নি। ওয়েভারলি হিল শুধু একটি হসপিটাল নয়, এটি ছিল চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস, মানুষের সংগ্রাম আর বহু অসংখ্য মানুষের জীবনের অপূর্ণ স্মৃতি এবং ইতিহাস এবং কিংবদন্তির মিলনে গড়ে ওঠা এক রহস্যময় আলোচিত স্থান। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবেন ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয়, পরিবার, পরিজনদের সাথে। এমনই আরো নানা রকমের হন্টেড প্লেসের ঘটনা অথবা সত্যি কোনো ভৌতিক ঘটনা, নানা রকমের সিরিয়াল কিলারের গল্প অথবা কোনো পৌরাণিক কাহিনী, নানা রকমের অজানা ইতিহাস, রহস্যময় ঘটনা দেখতে বা শুনতে চাইলে অবশ্যই বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সাথে। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী একটি নেক্সট এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।